শুরুতেই থাকছে বিশেষ বিশেষ সংবাদের শিরোনাম, তারপরে বিস্তারিত। উত্তাল গোটা দেশ, আসরে এবার নরেন্দ্র মোদী। বিপদ সংকেত নরেন্দ্র মোদীর কাছে। রাহুলের পাল্টা, দায়ী একমাত্র প্রধানমন্ত্রী, দিতে হবে ইস্তফা। ছাত্র আন্দোলনকে হিংসাত্মক তকমা দিতে চাইছে পুলিশ। অভিযোগ ককরোচদের, বন্ধ ইন্টারনেট, দোকান রেস্তোরাঁ, প্রতিবাদে সরব এবার আইনজীবীরাও। মহিলাকে সপাটে চর, যন্তর মন্তর থেকে সরলেন পুলিশ কর্তা। মাদক কেসে ফাঁসানোর হুমকি ছাত্রদের, অবশেষে সাসপেন্ড। ককরোচদের সমর্থনে মুম্বইয়ে অরাজনৈতিক সমাবেশের ডাক। উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরের হুঁশিয়ারি, বাধা দিতে এলে গুড়িয়ে দেব। ভারত জুড়ে ছাত্র আন্দোলন, তার মাঝেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদী। জন্ম মৃত্যু সার্টিফিকেট নিয়ে কঠোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পুরসভা পঞ্চায়েতের প্রধানরা আর দিতে পারবে না জন্ম মৃত্যুর সার্টিফিকেট। হবে প্রত্যেক সার্টিফিকেট নিয়ে এবার তদন্ত। শুভেন্দুর বিজেপি সরকারের বয়স মাত্র 2 মাস, তাতেই তোলাবাজি শুরু বিজেপি নেতাদের। ভয় দেখিয়ে প্রমোটারের কাছ থেকে 5 লক্ষ আদায়। বাংলার বাড়ি প্রকল্প দ্বিতীয় কিস্তির টাকা দেবার আগে বাড়ি বাড়ি গিয়ে তদন্ত সমীক্ষা করবে শুভেন্দুর বিজেপি সরকার। 60,000 উপভোক্তা বাদ যাচ্ছে, ফিরিয়ে দিতে হবে প্রথম কিস্তির টাকা। ভারত সহ 60টি দেশের ওপর নতুন করে আরও 12.5% শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ থেকেই হচ্ছে কার্যকর। মালদহে বিএসএফ ক্যাম্পে গুলি বৃষ্টি, মৃত 2 সেনা জওয়ান। কেমন থাকবে আবহাওয়া? ভারী বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত জানাবো। একটা রিকোয়েস্ট, অবশ্যই সংবাদগুলিকে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। কমেন্ট বক্সে মতামত লিখে জানাতে ভুলবেন না। ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর জেদ কিংবা ইগো নয়, এবার চরম বিপদ সংকেত পেয়ে গেলেন নরেন্দ্র মোদী। মন্ত্রিসভার সদস্যদের কয়েকজন বিগত 72 ঘন্টা ধরে দৈত্য করেছেন বিক্ষোভকারীদের সঙ্গে, ব্যর্থ হয়েছেন। বিজেপির নেতৃত্ব চেষ্টা করেছে প্রচারের অভিমুখ অপর দিকে ঘুরিয়ে দিতে, ব্যর্থ হয়েছে। দিল্লি পুলিশ চেষ্টা করেছে দমন পীড়নের মাধ্যমে ভয়ের বাতাবরণ তৈরি করতে, সেটাতেও ব্যর্থ হয়েছে মোদী সরকার। অবশেষে মীমাংসা সূত্রের সন্ধান এবং ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কারণ সরকার এবার বার্তা পাচ্ছে, উত্তাল হয়েছে গোটা দেশ। গণবিক্ষোভের তীব্রতা বাড়ছে দেশ জুড়ে। ইতিমধ্যেই যে ঘুম ভাঙতে সরকারের অনেক দেরি হয়েছে তাতে সন্দেহ নেই। নরেন্দ্র মোদী তাই নিজে প্রতিশ্রুতি নিয়ে ছাত্র যুবদের পাশে দাঁড়াবার বার্তা দিলেন এবার। বৃহস্পতিবার 7 সকালে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যুব সমাজের কল্যাণ, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করা ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ হতে পারে না। নিট তদন্ত নিয়ে এবং গোটা ব্যবস্থার সংস্কারে সরকার যে অত্যন্ত সক্রিয় তা প্রমাণ দিতে নরেন্দ্র মোদী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি নিট মামলার জন্যে ফাস্ট ট্র্যাক গঠন করা হচ্ছে। কঠোরতম শাস্তি দেওয়া হবে দোষীদেরকে। যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। নরেন্দ্র মোদীর এই বার্তার পরেই রাহুল গান্ধী তাকে চরম আক্রমণ করে পাল্টা জানিয়ে দিয়েছেন, আসল দোষিত আপনি যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করেছেন, দায়ী ব্যক্তিদের আড়াল করেছেন। আপনার প্রশ্রয়ে ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। ছাত্রদের দাবি খুব স্পষ্ট, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই। আর নরেন্দ্র মোদীর আশ্বাস উড়িয়ে দিয়েছে ককরোচ জনতা পার্টি। তাদের জবাব, ফাস্ট ট্র্যাক কোর্ট সমাধান নয়। এদেশে অনেক ফাস্ট ট্র্যাক কোর্ট হয়েছে, সেই সবের কি হাল সবাই জানে। দিল্লির যন্তর মন্তর যদি হয় এপি সেন্টার, তাহলে নিট বিক্ষোভ নামক ভূমিকম্পের প্রভাবে কম্পমান দেশের একের পর এক শহরের হৃদয়। আন্দোলন চলছে নাগপুর, মুম্বই, চেন্নাই, চণ্ডীগড়, দেরাদুন, জয়পুর, রাঁচি, পাটনা, আহমেদাবাদ, হায়দ্রাবাদ এবং আজকে আন্দোলন চলছে কলকাতা জুড়ে। ছাত্রদের আন্দোলনকে হিংসাত্মক তকমা দিতে চাইছে পুলিশ। অভিযোগ ককরোচদের, বন্ধ ইন্টারনেট পরিষেবা, দোকান রেস্তোরাঁ, প্রতিবাদে সরব এবার আইনজীবীরাও। রাতের অন্ধকারে ইট পাথর জোগাড় করে রাখছে পুলিশ নিজেই। ট্রাকে করে সেসব নিয়ে আসা হচ্ছে যাতে ককরোচদের আন্দোলনকে হিংসাত্মক বলে প্রমাণ করা যায় দেশবাসীর কাছে। বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে তাদের আন্দোলন বৃহস্পতিবার 34 দিন পার করেছে, আজকে নিয়ে 35 দিন। এদিন বিক্ষোভকারীরা নরেন্দ্র মোদী সরকারকে কটাক্ষ করে জানাচ্ছে, 1 মাসেরও বেশি সময় ধরে চলছে আন্দোলন, তা সত্ত্বেও কেন্দ্রের ঘুম ভাঙছিল না। অবিলম্বে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করুক নরেন্দ্র মোদী, না হলে এবার প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে আন্দোলন শুরু হবে গোটা দেশ জুড়ে। গত 20 জুলাই ককরোচদের সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে নয়াদিল্লিতে তুলকালাম হওয়ার পর থেকে আরও কড়াকড়ি শুরু করেছে দিল্লি পুলিশ। বুধবারের পর বৃহস্পতিবার এবং শুক্রবারও দিল্লির 16টি মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লির বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ রেখেছে নরেন্দ্র মোদী সরকার। ফলে দিনভর চরম নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষ।
তবে আন্দোলন চললেও ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়ার বিশেষ সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। অপরদিকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঠেকাতে পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ। কোথাও ছাত্রীকে সপাটে চড় মেরেছেন পুলিশ কর্তা, কোথাও আবার আন্দোলনরত ছাত্রকে ল্যাগ মারতে দেখা যাচ্ছে উর্দিধারীদের। গত 20 জুলাই এক মহিলা আন্দোলনকারীকে সপাটে চড় মারতে দেখা গিয়েছিল দিল্লি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার সন্দীপ লাম্বাকে। বিতর্ক শুরু হতেই তাকে যন্ত্রমন্ত্র থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। সন্দীপের বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূলের প্রাক্তন সাংসদ সাকেত গোখলে। ককরোচ আন্দোলনে পুলিশি অতি সক্রিয়তার অভিযোগে মামলা হয়েছে দিল্লি হাইকোর্টেও। সেই মামলার শুনানিতেও আবেদনকারীদের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বলেছেন, ওই মহিলা চুপচাপ দাঁড়িয়েছিলেন, তাকে সপাটে চড় মারেন অতিরিক্ত ডিসিপি। ককরোচ আন্দোলন আছড়ে পড়েছে বাণিজ্য নগরী মুম্বইতেও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও দেখা যাচ্ছে পুলিশের গাড়ির চালক বিক্ষোভকারীদের বলছেন, তোমাদের যদি আবার এই আন্দোলন স্থলে কাছাকাছি দেখি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। পকেটে 50 গ্রাম করে মাদক ঢুকিয়ে দেব, সারা জীবন শেষ হয়ে যাবে, জামিন আর পাবে না গোটা জীবনে। এই নিয়ে রাজনৈতিক তরজা তুমুল সমালোচনা শুরু হতে বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিতে বাধ্য হয়েছে মুম্বই পুলিশ। ইতিমধ্যে পুলিশের গাড়ির চালককে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। সর্বশেষ সংবাদ অনুযায়ী 26 দিন পর অবশেষে অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার গভীর রাতে মেদান্তা হাসপাতালে তার সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা এবং জিতেন্দ্র সিং। সেখানেই কাপে করে সোনাম ওয়াংচুককে স্যুপ খাইয়ে দেন জে.পি. নাড্ডা। পাশে ছিলেন সোনামের স্ত্রী গীতাঞ্জলি। পরে প্রধানমন্ত্রীও এক স্যান্ডেলে সোনামের উদ্দেশ্যে লিখেছেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন, ভগবানের কাছে আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ঘটনাচক্রে এদিনই গুঞ্জন ছড়িয়েছে আজ শুক্রবার সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে ককরোচ জনতা পার্টি। তার আগে সোনামের ওই অনশন ভঙ্গকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিফল মহল। তবে সোনম ওয়াংচুক অনশন ভঙ্গ করলে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলবে এবং যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী ইস্তফা দেবেন না আন্দোলন জোরদার হবে গোটা দেশ জুড়ে। অন্যদিকে এবার আন্দোলনকারীদের সমর্থনে এগিয়ে এলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং তার তুতো ভাই তথা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রতিষ্ঠাতা প্রধান রাজ ঠাকরে। আগামী রবিবার ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনকারীদের সমর্থনে অরাজনৈতিক সমাবেশ করবার ঘোষণা করলেন দুই নেতা। বৃহস্পতিবার যৌথ সাংবাদিক বৈঠকে উদ্ধব ঠাকরে রাজ ঠাকরের হুঁশিয়ারি দিয়েছেন, দিল্লির ধাঁচে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের উপর পুলিশি হামলা হলে তার পরিণতি ভুগতে হবে মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারকে। রাজ্যের হুঁশিয়ারি, বাধা দিতে এলে গুড়িয়ে দেব। গত কয়েকদিন ধরেই বাণিজ্য নগরীর শিবাজি পার্ক, চেম্বুর, আজাদ ময়দানে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিজেপি সরকারের পুলিশ তাদের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু হুমকি নয়, এক পুলিশ আধিকারিক বিক্ষোভকারী পড়ুয়াদের মাদকের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। উত্তেজনার এই আবহে বৃহস্পতিবার রাজ ঠাকরে জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় সরকার দিল্লিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে নিষ্ঠুরভাবে দমনপীড়ন শুরু করেছে। বিজেপি যখন বিরোধী দলে ছিল তখন তারাও বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ করত, মন্ত্রীদের পদত্যাগের দাবি জানাতো। তখন কিন্তু এমন হয়নি। এখানে এমনটা বরদাস্ত করব না, কেউ গুন্ডাগিরি করতে এলে দিল্লির মতোই পেটানো হবে। ভারত জুড়ে তীব্র থেকে তীব্রতর হচ্ছে ছাত্রদের আন্দোলন। তার মাঝে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বর মাসে ব্রিক্স সম্মেলন রয়েছে নয়াদিল্লিতে, সেখানে আমন্ত্রণ করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি থেকে পাঠানো আমন্ত্রণপত্র ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গিয়েছে এবং তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সরকারি সূত্রের খবর, তারেক রহমানের এই সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা বেশি। তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, আগামী 12 এবং 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে 18তম ব্রিক্স সম্মেলন। ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য 11 সদস্য দেশকে আমন্ত্রণ জানায় আয়োজক দেশ। 2026 সালে ব্রিক্স সভাপতিত্ব করছে ভারত, তবে বাংলাদেশ ব্রিক্সের সদস্য দেশ নয়। সেক্ষেত্রে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর বিষয়টি দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করবার কূটনৈতিক উদ্যোগ হিসেবেই। জন্ম এবং মৃত্যুর সার্টিফিকেট নিয়ে কঠোর সিদ্ধান্ত নতুন বিজেপি সরকারের। আর জন্ম এবং মৃত্যুর শংসাপত্র বা সার্টিফিকেট দিতে পারবেন না রাজ্যের পুর প্রধান এবং পঞ্চায়েত প্রধানরা। বৃহস্পতিবার মুখ্য সচিব মনোজ অগ্রওয়াল জানিয়েছেন, এবার থেকে সরকারি আধিকারিকরা শুধুমাত্র ওই শংসাপত্র দিতে পারবেন, কোনো নির্বাচিত জনপ্রতিনিধি তা দিতে পারবেন না। স্বাস্থ্য দপ্তর গোটা রাজ্যে আধিকারিকদের দায়িত্ব ভাগ করে বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে। এর কারণ হিসেবে নবান্নের তরফে জানানো হয়েছে, জন্ম এবং মৃত্যুর
শংসাপত্র বিতরণে বিস্তর গড়মিলের প্রমাণ মিলেছে পশ্চিমবঙ্গ জুড়ে। সবথেকে বেশি জাল শংসাপত্রের প্রমাণ মিলেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর সময়। মুখ্য সচিব জানিয়েছেন, জন্ম শংসাপত্র খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের পর অনেক অভিযোগ পেয়েছি। এসআইআর করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি ধরা পড়েছে। পুলিশের কাছেও গুরুতর অভিযোগ এসেছে। অনেক জায়গায় নকল জন্ম শংসাপত্র ধরা পড়েছে। অনেক সুযোগ সুবিধা নিয়েছেন অনেকে। নিয়ম থাকলেও বহু অনিয়ম হয়েছে। রাজ্য জানাচ্ছে 1997 সাল থেকে নথিবদ্ধ হওয়া সমস্ত শংসাপত্র পুনর্যাচাই করবে রাজ্য সরকার। তার ভিত্তিতে তৈরি হবে অভিন্ন তথ্য ভাণ্ডার। সেই তথ্য ভাণ্ডার কেন্দ্রের পোর্টালের সঙ্গে যুক্ত করা হবে। মুখ্য সচিব জানিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে। যার কাছে শংসাপত্র নেই তার শুনানি করে তা দেওয়া হবে। অবৈধ শংসাপত্র বাতিল করা হবে এবং সেই ব্যক্তির সম্পর্কে খোঁজখবর নেবে রাজ্য সরকার। মনোজ আগরওয়াল বলেছেন, কোনো অবৈধ বিদেশি নাগরিক এখানে কোনোভাবেই থাকতে পারবে না। অপরদিকে আজ সকাল থেকে শংসাপত্র বিলিতে দুর্নীতি খুঁজতে রাজ্য জুড়ে অভিযান শুরু করেছে পুলিশ। তল্লাশি অভিযান শুরু হয়েছে কলকাতাতেও। জেলার বিভিন্ন পুরসভা পঞ্চায়েত অফিসে গিয়ে জন্ম এবং মৃত্যুর রেজিস্টার খতিয়ে দেখছে পুলিশ। রাজ্যে ক্ষমতায় নতুন শুভেন্দুর বিজেপি সরকার। মাত্র 2 মাস সরকারের বয়স, তাতেই তোলাবাজির গুরুতর অভিযোগ। এবার ভয় দেখিয়ে প্রমোটারের কাছ থেকে 5 লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ। অবশেষে দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা। এবার বেহালার প্রমোটারের থেকে 5 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। ইতিমধ্যে প্রমোটারের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি নেতা তুহিন পালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছেন বিজেপি রাজ্য নেতৃত্ব। অভিযোগ নিয়ে 7 দিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে অভিযুক্ত বিজেপি নেতাকে। আর দলের শৃঙ্খলা রক্ষা থেকে আপাতত তাকে সাসপেন্ড করা হয়েছে। যদিও তুহিনের দাবি, তার নাম করে দলের কিছু নেতাকর্মী ভোট পরবর্তী সহিংসা তোলাবাজি চালাচ্ছে। সেটা প্রতিবাদ করতেই তাকে নাকি নিশানা করা হয়েছে। তিনি গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হয়েছেন। ওই প্রমোটার তাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি। ইতিমধ্যেই ওই প্রমোটারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের জন্য তিনি অনুরোধ জানিয়েছেন পুলিশকে। অভিযোগ উঠছে, বেশ কয়েকদিন ধরেই বেহালার আশেপাশের এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থকরা তোলাবাজি করতে শুরু করেছেন। তারা বেশিরভাগই নির্মাণ ব্যবসায়ীদেরকে টার্গেট করছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে জানিয়েছেন বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার। জানা গিয়েছে, বিজেপির স্থানীয় স্তরে বিষয়টি না মেটানোর কারণে কাশীনাথ রাজ্য স্তরে অভিযোগ জানিয়েছেন। তারপরে অভিযুক্ত নেতার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে দল। বাংলার বাড়ি প্রকল্প দ্বিতীয় কিস্তির টাকা দেবার আগে ফের সমীক্ষা হবে রাজ্য জুড়ে। অনিয়ম মিললে টাকা ফেরত দিতে হবে। তৃণমূল সরকারের আমলে শুরু হওয়া বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়া উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেবার আগে রাজ্য জুড়ে শুরু হচ্ছে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের যাচাই পর্ব। তবে অর্থ ছাড়ার আগে বিজেপি সরকার পূর্বতন তৃণমূল সরকারের প্রকল্পের উপভোক্তাদের পুনরায় সমীক্ষার নির্দেশ দিয়েছে। উদ্দেশ্য, প্রকল্পে কোনো অযোগ্য ব্যক্তি বা অনিয়মের মাধ্যমে সুবিধা পেয়েছেন কিনা তা খতিয়ে দেখা হবে। প্রশাসনিক সূত্রে খবর, 2026 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রায় রাজ্য জুড়ে 18,65,000 উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির অর্থ স্থানান্তর করা হয়েছিল। প্রকল্পের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বাড়ির লেন্টেল স্তর পর্যন্ত নির্মাণ কাজ সম্পূর্ণ হলে দ্বিতীয় কিস্তি হিসাবে আরও 60,000 টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া এবং পরবর্তী সময়ে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার কারণে দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ স্থগিত হয়ে যায়। বর্তমানে সেই অর্থ প্রদানের প্রস্তুতি শুরু হলেও তার আগে উপভোক্তাদের তথ্য পুনরায় আরও একবার বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবার সিদ্ধান্ত নিয়েছে নতুন বিজেপির রাজ্য সরকার। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, সমীক্ষায় যদি দেখা যায় কোনো ব্যক্তি অনিয়ম বা ভুয়ো তথ্যের ভিত্তিতে প্রথম কিস্তির অর্থ পেয়েছেন, তাহলে তার কাছ থেকে সেই অর্থ ফেরত নেওয়া হবে। একই সঙ্গে তাকে দ্বিতীয় কিস্তির অর্থ দেওয়া। প্রায় 60,000 উপভোক্তার নাম বাদ যেতে পারে সমীক্ষার মাধ্যমে। তবে চূড়ান্ত সমীক্ষা শেষ হওয়ার পর প্রকৃত সংখ্যা স্পষ্ট হবে। ভারত সহ আরও 7টি দেশের ওপর নতুন করে শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাউকে দিতে হচ্ছে 10%, কাউকে আবার 12.5%। ভারত সহ 7টি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। ফেডারেল রেজিস্টার নোটিশের মাধ্যমে বৃহস্পতিবারের শুল্কের কথা ঘোষণা করেছে আমেরিকা। শুক্রবার থেকেই তা কার্যকর হচ্ছে। নতুন ঘোষণা অনুযায়ী আমেরিকার পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো দেশকে 10%, আবার কোনো দেশকে 12.5% শুল্ক দিতে হবে। ভারত রয়েছে প্রথম তালিকায়, অর্থাৎ ভারতকে দিতে হবে পণ্য রপ্তানির জন্য 10% শুল্ক। কী কারণে নতুন করে চাপানো হচ্ছে এই করের বোঝা? আমেরিকা একে বলছে বলপূর্বক শ্রম শুল্ক, অর্থাৎ জোর করে শ্রম আদায় করার বিরুদ্ধে শুল্ক নেবেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, জোর করে আদায় করা শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমেরিকায় আমদানি করা হয় না। প্রায় এক শতাব্দী ধরে তার উপর নিষেধাজ্ঞা রয়েছে এবং কঠোরভাবে তা কার্যকর করা হচ্ছে। যে সমস্ত দেশের সঙ্গে আমেরিকা বাণিজ্য করে তাদের বিরুদ্ধে বলপূর্বক শ্রম নিষিদ্ধকরণ সংক্রান্ত নিয়ম বাস্তবায়নে শিথিলতার অভিযোগ রয়েছে। বিএসএফ ক্যাম্পের ভেতর এলোপাথারি গুলি, মৃত 2 সেনা জওয়ান, আহত 1।
বিএসএফ ক্যাম্পে চলল গুলি, প্রাণ গেল 2 বিএসএফ জওয়ানের, গুলিতে গুরুতর জখম আরও 1। হাড়িম করা ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগরে। নাশকতা নাকি অন্য কোনো বিষয়ে প্রশ্ন উঠেছিল, তদন্তে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মালদহ জেলার বৈষ্ণবনগরে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সীমান্তের কাছাকাছি রয়েছে বিএসএফের ক্যাম্প। সেখানেই সোমবার পরপর গুলি চলে। পরে জানা যায় 3 জওয়ান গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা 2 জওয়ানকে মৃত বলে ঘোষণা করেছে। 3য় জওয়ান গুলিবিদ্ধ, তার প্রাথমিক চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে স্বয়ংক্রিয় রাইফেল থেকে ওই গুলি ছোড়া হয়েছে। বিএসএফ জওয়ানদের নিজেদের মধ্যে কোনো বিবাদ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই বিবাদ ক্রমে বাড়লে রাইফেল থেকে গুলি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। মৃতদের নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। এক নজরে দেখে নেব কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, তার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রকোপ কমে যাবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও সতর্কবার্তা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের 4 জেলাতে হতে পারে ভারী বৃষ্টি। আজকে শুক্রবার উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। আগামী সোমবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আবার ভারী বৃষ্টি শুরু হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টি চলবে, বিক্ষিপ্তভাবে চলবে হালকা মাঝারি বৃষ্টিপাত। আমাদের আজকের সংবাদগুলি এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের কাছ থেকে ফিরে আসছি পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদের সাথে। ধন্যবাদ।